তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাটা হয়ে গেছে তার তো অ্যান্সার কিউ বেরিয়ে গেছে। মোটামুটি 100+ শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল, যার মধ্যে আমি 50টা মতো শিফট পেয়েছি। তা সেই শিফটগুলোই আগে আমি আলোচনা করব, তারপরে যেগুলো বাকি থাকবে সেগুলো ইংলিশ ভার্সন থেকে বাংলায় ট্রান্সলেট করে আমি তোমাদের সেগুলো করিয়ে দেবো। দেখো আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে আমি একটু হাইলাইট করতে পারিনি বলে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? মানে যে পাঠিয়েছে তার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার হাইলাইট করানো হয়নি, সেই জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 8ই জানুয়ারি 2026-এর ফার্স্ট শিফটের প্রশ্ন। কেমন দেখে নাও কি এসেছিল। যে গ্যাসের কণাগুলো ক্রমাগত এলোমেলো চলাচলের কারণে কণাগুলি ধারকটির দেওয়ালের সঙ্গে সংঘর্ষ করে, তা গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ কিসের মানের সমান হয়? দেখো কনসেপচুয়াল প্রশ্ন, আমি বারবার করে বলি সায়েন্স বস এক একটা অধ্যায় বুঝে বুঝে পড়বা, দেখবা কোনো প্রশ্ন তোমাকে আটকাবে না, সবগুলো তুমি নিজেই করতে পারবে। তুমি কি পড়েছো? যে গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো অতি দ্রুত গতিতে এলোমেলোভাবে ছোটাছুটি করে এবং এরা পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়, আর গ্যাসের কণাগুলো পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তার থেকেই গ্যাসের চাপের সৃষ্টি হয়। একদম এনসিইআরটি পাঠ্য বইতে লেখা আছে, যদি বিশ্বাস না হয় নবম শ্রেণীর 5 নাম্বার পেজের যে দেখো একপাশে ছবি আছে না, যে কঠিন তরল গ্যাসীয়, তার উপরের প্যারাটা দেখলেই পরেই পেয়ে যাবা। তার সঙ্গে সঙ্গে বলবা দাদা ওই যে গ্যাসের কণাগুলো কি পাত্রের দেওয়ালে, কখনোই তলদেশে নয়, তলদেশে নয়, পাত্রের দেওয়ালে, ধারক মানেই পাত্র, পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে তোমার হচ্ছে বল প্রযুক্ত হবে, তার জন্যই চাপের সৃষ্টি হবে, তাই না? অপশন বি আমাদের সঠিক উত্তর। বলছে যদি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করা হয়, তাহলে রৈখিক বেগটা কি হবে? একদম অর্ধেক হয়ে যাবে, তাই না? আমরা দেখো এই যে এখানে কি আছে, দূরত্ব আর দাদা সময় আছে, তাহলে দূরত্ব সময় লেখচিত্র থেকে আমরা কি পাই? বেগ পাই, তাই না? যেখানে আমরা জানি যে ডিস্ট্যান্স ইজ ইকাল টু স্পিড ইনটু টাইম। দেখো আমি এইভাবে তোমাকে বুঝিয়ে দিই। ধরো একটা নির্দিষ্ট দূরত্ব, যেটা ধরো 40 মিটার একটা নির্দিষ্ট দূরত্ব, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়ে, সময়টা ধরো 20 সেকেন্ড সময় লাগে সেটা যেতে, তাহলে স্পিড কি হবে? সঙ্গে সঙ্গে বলবো দাদা 2 হয়ে যাবে স্পিড। এবার বলেছে ওই ওই নির্দিষ্ট সময়েই, ওই নির্দিষ্ট সময়েই দূরত্বকে অর্ধেক করে দাও, তাহলে 40-এর অর্ধেক 20 হয়ে গেল। তাহলে এবার তোমার রৈখিক বেগটা কি হবে? সিম্পল, তুমি বলবা দাদা কি বসাবো এখানে, যে এ পাশেও সমান এ পাশেও সমান, মানে একই হয়, একই হয়ে যায়। বলবা 1 বসাতে হবে, তবেই না 20 অক্ষে 20, এপাশেও 20, মাঝখানে সমান আছে। তাহলে আমরা বেগটা কি করলাম? রৈখিক বেগটাকে অর্ধেক করে দিলাম। বিষয়টা বুঝতে পারছো? চলো, এই প্রশ্ন এসেছিল যে আমরা যখন বসে থাকি বা ঘুমিয়ে থাকি তখনও আমরা শ্বাস নিতে থাকি কেন? বলো, একদম ইজি প্রশ্ন। যে দাদা আমরা বসে থাকি আর ঘুমিয়ে থেকে যাই থাকি না কেন, আমাদের শরীরের ভেতরের কাজগুলো কিন্তু সবসময় চলতেই হবে, সবসময় যে আমাদের জৈবিক প্রক্রিয়াগুলো সেগুলো চালাতেই হবে, আর তার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হবেই, যার জন্য আমরা শ্বাস প্রশ্বাস কিন্তু নিতেই থাকি সবসময় অনবরত যতদিন বেঁচে থাকবো। সেই জন্য বলবা যে জৈবিক প্রক্রিয়াগুলোর জন্য অক্সিজেন সরবরাহ করতে। দেখো অপশন দেখলে খুব সহজেই তুমি এগুলো ছাঁটাই করে দিতে পারবা, এসব তো হবেই না। আমাদের শ্বাস প্রশ্বাস নিতে থাকি আমরা অক্সিজেনের জন্য, ভেতরের কাজগুলো করার জন্য। চলে আসো, উদ্ভিদ কোষ প্রাচীরের মানে প্রধান গঠনগত উপাদান কি? একদম বলবা দাদা সেলুলোজ, যে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো সেলুলোজ। বলছে কোন ক্ষুদ্রতম অ্যালকেনটি একটি সুস্থির বলয় গঠন করে? বলো কি গঠন করে? বলয় গঠন করে। কি পড়েছো? বলয় গঠন করে কোনগুলো? ওই যে তোমার হচ্ছে দেখবা কার্বনের মধ্যে সাইক্লোহেক্সেন বলে যেটা রয়েছে, সাইক্লোহেক্সেন বলয় গঠন করে। সাইক্লোহেক্সেন বলো আর সাইক্লোপ্রোপেন বলো, এরা কিন্তু বলয় গঠন করে। দেখো সাইক্লোপ্রোপেন, প্রোপেন আছে তাহলে C3 হবে, আর সাইক্লো 6 অর্থাৎ H6, তাই না? এবার এটাকেই তুমি যদি দেখো কেমন হবে, বলয়ের মতো হবে, 3খানা কার্বন, এদের মধ্যে সিঙ্গেল বন্ড, আর এদের মধ্যে হাইড্রোজেনের সাথে তো মানে একবন্ধনই হয়, তাই না বস? এগুলো কিন্তু সব করিয়ে দিয়েছি, এখানে H এখানেও H। তাহলে দেখো একটা বলয় মতো হয়ে যাচ্ছে না? তাই বলয় গঠন করছে কি? সাইক্লোপ্রোপেন বলো অথবা সাইক্লোহেক্সেন বলো, যাই বলো না কেন সেটাই সঠিক উত্তর হবে। কখনোই তুমি মিথেন, ইথেন, প্রোপেন এগুলো করবা না, তাই না? অপশন দেখে খুব সহজেই অ্যান্সার করতে পারবা। বলছে জননগত স্বাস্থ্যের জন্য নিরাপদ যৌন সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? ভালো করে বোঝো। জননগত স্বাস্থ্যের জন্য নিরাপদ একটা যৌন সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ কী জন্য? যে এটি কি প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে তাই? এটি শরীরের হরমোনের ভারসাম্য নিশ্চিত করে তাই? এটি HIV বা এইডসের মতো যৌন সংক্রমণ রোগ প্রতিরোধ করে তাই? নাকি গর্ভ সঞ্চার নিশ্চিত করে তাই? সঙ্গে সঙ্গে বলবো দাদা যে জননগত স্বাস্থ্যের নিরাপদ আমাদের এই জন্যই আমাদের কি করতে হবে, এই HIV বা এইডসের মতো যে রোগগুলো সেগুলোকে এড়িয়ে চলতে হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। বলছে সম্পৃক্ত কার্বন যৌগগুলির তুলনায় অসম্পৃক্ত কার্বন গুলি কি হচ্ছে তোমার
কি হবে বলো? অধিক সক্রিয় হবে, মানে বেশি সক্রিয়। কারণ আমরা পড়েছি কি যে অসম্পৃক্ত কার্বন গঠিত যে যৌগগুলো যাদের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখা যায়, তারা কি, তারা কিন্তু দুর্বল প্রকৃতির হয়। তারা সহজেই ভেঙে যেতে পারে, আর সহজে ভেঙে যেতে পারে বলেই তারা সহজে বিক্রিয়া করতে পারে, তার জন্য তারা অধিক সক্রিয়, তাই না বস? তাহলে বলবা যে সম্পৃক্ত কার্বনের থেকে অসম্পৃক্ত কার্বন ঘটিত যৌগগুলো অধিক সক্রিয়। একদম পাঠ্য বইতে দেওয়া আছে, লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে ধরতে পারবা কোথা থেকে তুলেছে। মানুষের মতো বহুকোষী জীবের ক্ষেত্রে পরিপাক কোথায় ঘটে? দেখো, বহুকোষী জীবদের পরিপাকের জন্য একটা নির্দিষ্ট অঙ্গ বা তন্ত্র থাকে, বলে দিবা বিশেষ অঙ্গে, তাই না? অনুকূল পরিবেশগত পরিস্থিতিতে বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো, বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো মানেই বলবা দাদা অঙ্কুরোদ্গম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলছে একজন কৃষক তার উৎপন্ন শস্য একটি স্যাঁতসেঁতে ও উষ্ণ ঘরে সংরক্ষণ করেন। তা কয়েক সপ্তাহ পরে শস্যগুলো নষ্ট হয়ে যায় এবং তাদের পরিমাণও কমে যায়। তা এর সম্ভাব্য কারণ কি হতে পারে? দেখো, স্যাঁতসেঁতে আর উষ্ণ ঘরে রেখেছে, তার মানে সে ঠিক জায়গা মতো রাখেনি, তাকে একটা কি বদ্ধ ঘর, যেখানে আলো আলো বাতাস ঠিকঠাক পাবে না, তাই না? তারপরে তোমার হচ্ছে যেখানে মানে জল ঠল ঠিকঠাক পাবে না, সেরকম জায়গায় রাখলে পরে শস্যটা, মানে ফসলটা নষ্ট হতো না, তাই না বস? তার মানে বলবা যে তার কিন্তু অনুপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা, সে ঠিকঠাক মতো সংরক্ষণ করতে পারেনি, সেইটাই এর সম্ভাব্য কারণ, তার জন্য এই ফসলগুলো বা শস্যগুলি নষ্ট হয়ে গেছে। অপশন দেখা মাত্রই পাখি এবং কীট পতঙ্গ শস্য খেয়ে ফেলেছে, এটা কি সম্ভাব্য কারণ হতে পারে? জলে তোড়ে শস্য ভেসে গেছে, এটাও হতে পারে না। ফসল কাটার আগে, বুঝতে পারছো? অপশন দেখে কিন্তু খুব সহজেই ছাঁটাই করতে পারবা। বলছে একটি অধাতব অক্সাইড এবং একটি ক্ষারকের বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হিসেবে সাধারণত কোনটি বা কোনগুলো উৎপন্ন হবে? সিম্পল প্রশ্ন, তুমি তো জানোই দাদা, অধাতব অক্সাইড, অধাতব বলেছে, আম্লীয় প্রকৃতির হয়। অধাতব অক্সাইডগুলো আম্লিক অর্থাৎ অ্যাসিডিক হয়। তাহলে অ্যাসিডের সাথে যদি তুমি ক্ষারের বিক্রিয়া করো, তাহলে লবণ জল পাবা, তাই না? বলছে 20 মিটার উচ্চতায় রাখা 30 কেজি ভরের একটি বস্তুর স্থিতিশক্তি কী হবে? স্থিতিশক্তি mgh গুণ করে দাও। 3 দুগুণী 6, 6 অক্ষে 6, 6 এর পরে 3টে শূন্য হবে। ব্যাস, এত কি? মানে স্থিতিশক্তি বা গতিশক্তি যাই বলো না কেন, একক হচ্ছে জুল, 6000 জুল। চলে আসো, যে যখন একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের পেছনে স্থাপন করা হয়, একটু এঁকে নিবা, অসুবিধা কোথায়? এই তো অবতল দর্পণ, এই ধরলাম দাদা সি, এই বক্রতা কেন্দ্রে, এটা হচ্ছে সি, এর পেছনে এই সব জায়গায় একটা বস্তু আছে। তখন কিরূপ প্রতিবিম্ব তৈরি হবে? দাদা আমরা জানি সিতে যদি বস্তু রাখি তাহলে সিতেই তৈরি হয়, ততটুকুই হবে। সির এ পাশে গেলেই পরে বড় হতে থাকবে, এদিকে মানে বস্তু হবে, প্রতিবিম্ব হবে, বড় হবে। আর যদি সির এ পাশে কোনো বস্তুকে থাকতে দেখি, তাহলে সির এই দিকে ছবি হবে, ছোট হবে, আর সবসময় উল্টোই হয়, সবসময় উল্টোই হয়, ওই এফ এর সারিয়ে গেলেই পরে সোজা হয়ে যাবে, তাই না? তাহলে বলবা ছোট হবে আর উল্টো হবে। দাদা দেখো তো কোথায় ছোট কথাটা লেখা আছে, এখানে বড় বড় হবে না, এই যে ছোট হবে। আর উল্টো মানেই অবশিষ্ট বলা হয়, আর অবশিষ্ট সবসময় সৎ হয়। খুব সহজেই বলবো অপশন 2 আমাদের সঠিক উত্তর। নিম্নোক্ত কোনটি আমাদের দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ? স্নায়ুতন্ত্রের একটি অংশ পাকস্থলী, যকৃৎ না অগ্নাশয়? খুব সহজেই অপশন দেখে তুমি অ্যান্সার করে দিবা, সুষুম্না কাণ্ড হবে সঠিক উত্তর। বলছে 20 রোধ বিশিষ্ট রোধক জুড়ে 40 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে রোধকটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে কত? বারবার করে করিয়েছি, একদম ইজি প্রশ্ন, আমরা কি জানি? ভি ইজ ইকাল টু আই আর, তাই না বস? ভোল্ট দিয়েছে 40, আই বার করব, আর এর মান 20, ঝেড়ে দিলে পরে কি হবে? 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসো, তারপরে দেখো, বলছে যে চাঁদের কোনো বস্তু ওজনকে পৃথিবীতে তার ওজনের সাথে কিভাবে তুলনা করা হয়? আমরা তো জানি যে আমাদের পৃথিবীতে বস্তুর ওজন যদি 6 কেজি হয়, চাঁদে গিয়ে 1 কেজি হয়ে যাবে, মানে হচ্ছে 1 ষষ্ঠমাংশ হয়ে যাবে, 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে বলবে যে চাঁদে বস্তুটির ওজন পৃথিবীতে বস্তুটির ওজনের 1 ষষ্ঠমাংশ, মানে 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তাই না বস? পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 60 কেজি হয়, চাঁদে গিয়ে তার হয়ে যাবে কী হবে? মানে 60 কেজি তো নয়, সরি, 60 নিউটন যদি হয়, চাঁদে গিয়ে তার হয়ে যাবে 10 নিউটন, 6 ভাগের 1 ভাগ। বলছে আমাদের ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হলে আমরা কেন শীতল বোধ করি? কারণ বস, ওই ঘাম আমাদের ত্বক থেকে তাপ শোষণ করে বাষ্পীভূত হয়ে যায়, সেই কারণেই তো আমরা গরমকালে সুতির বস্ত্র পরিধান করি। খুব সহজেই অপশান এ করে দিবা। বলছে একটি বস্তুর সুষম বৃত্তীয় গতির উদাহরণ। সুষম বৃত্তীয় গতি মানে একটা নির্দিষ্ট
বেগে তুমি হাতে মানে দড়িতে একটা ঢিল বেঁধে যদি হাতে একই গতিতে ঘোরাও, মানে সুষম গতিতে একটা বস্তু যখন বৃত্তাকার পথে পরিভ্রমণ করে বা ঘোরে, সেটাই সিম্পলভাবে বলবা যে দাদা সুষম বৃত্তীয় গতি। ওই একটি উপগ্রহ ধ্রুবক দ্রুতিতে, মানে সুষম দ্রুতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এটাই একটা সুষম বৃত্তীয় গতি, তাই না? চলে আসো যে শুক্রাশয়ের অবস্থান উদর গহ্বরের বাইরে অন্ডথলিতে মানে হওয়ার প্রধান কারণ কি? কারণ খুব সহজেই বলবা যে দাদা এই তোমার হচ্ছে অন্ডগুলোকে দেখো। আচ্ছা দেখো, আমরা কি বলছিলাম যে শুক্রাশয়ের অবস্থান উদর গহ্বরের বাইরে তোমার এই অন্ডথলিতে হওয়ার প্রধান কারণ কি? কারণ দেখো, আমাদের শরীরের যে তাপমাত্রা, তার থেকে কম তাপমাত্রায় শুক্রাশয় তৈরি হয়, সেই জন্যই এক্সট্রা করে ঝুলে থাকে ওটা। বিষয়টা বুঝতে পারছো? তাই বলবা যে শুক্রাণু গঠনের সুবিধার্থের কারণেই তোমার হচ্ছে দেহের তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রার প্রয়োজন হয় বলেই এটা অন্ডথলিতে অবস্থান করে। কেমন? বলছে নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? ভালো করে পড়বা, ঠিক নয়। কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করে। অবশ্যই এটা কিন্তু একটা সঠিক বাক্য, কিন্তু আমাদের উত্তর নয়, কারণ বলছে কোনটা ঠিক নয়। বলছে তরল মাধ্যমের তুলনায় গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিটা ধীর হয়। অবশ্যই, তাই না? বলছে শব্দ শূন্যের মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে। পারে কি না? বস, শব্দ শূন্যের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে না, এই বাক্যটা ঠিক নয়। আর আমাদের সেটাই জানতে চাইছে কোনটা ঠিক নয়, অপশান সি। এই বুঝে করবা, কিন্তু অনেকে হুটোপাটা করে এই সমস্ত প্রশ্ন ভুল করে আসো, ঠিক আছে? দেখো, বলছে যে গৃহস্থলীর বর্তনীতে নিম্নলিখিত কোনটি সাধারণত শ্রেণী সমবায়ে যুক্ত থাকে? দাদা শ্রেণী সমবায়ে ওই যে তোমার হচ্ছে যুক্ত থাকে কোনটা? বাড়িতে ফিউজগুলো যে লাগানো হয় সেগুলো কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আর বলবা সমান্তরাল সমবায়ে কিন্তু লাইট, পাখা, ফ্রিজ, এসি এগুলো সবই কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। পাখা, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বাল্ব, ঠিক আছে? আর শ্রেণী সমবায়ে ফিউজকে যুক্ত করা হয়। চলে আসো যে কোন শব্দটি কঠিন পদার্থের কণাগুলির ঘন সন্নিবিষ্টটাকে বর্ণনা করে? দেখো প্রশ্ন বোঝো, কঠিন পদার্থের কণাগুলোর ঘন সন্নিবিষ্টতাকে, মানে কঠিন পদার্থের কণাগুলো কি হয়? একে অপরের কাছাকাছি থাকে, একদম লেগে থাকে, তাই না? তাহলে বলবা যে কণাগুলির মধ্যবর্তী শূন্যস্থানটাই হচ্ছে ঘন সন্নিবিষ্টতার সাথে জড়িত, তাই না? বা বলতে পারো অন্তঃকণাস্থান। অন্তঃকণাস্থান কখনোই দৃঢ়তা, সংকোচন বা ঘনত্ব কিন্তু হবে না। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বুঝে বুঝে পড়তে হবে। বলো ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? আমরা পড়েছিলাম কি, ইথানলের সঙ্গে যদি সোডিয়ামের বিক্রিয়া করি তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কি হবে? হাইড্রোজেন গ্যাস। দেখো মেলাও যে আয়নগুলো মেলাতে বলছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে আমরা কি আয়ন পাবো? দেখো এটা জলের সাথে এই অ্যাসিড মেশালে পরে তুমি তো বলবা যে H+ আয়ন আর Cl- পাবো। তাহলে H+ দেখতে পাচ্ছি না দাদা, তার বদলে H3O+ আছে। এবার এই হাইড্রোজেন আয়নই তো আমরা জানি একা একা থাকতে পারে না, ও জলের সঙ্গে মিশে গিয়ে কি হবে? H3O+ উৎপন্ন হয়ে যাবে। বলবা যে এর সঙ্গে এক মিলবে, তাই না? এর সঙ্গে এক মিলবে, একটা পারা মানেই সবগুলো তোমার হচ্ছে প্রশ্ন সঠিক করে ফেলতে পারবা। আর বুঝতেই পারছো যে ধাতুগুলো সাধারণত পজিটিভ আয়ন দেয় আর অধাতুগুলো নেগেটিভ আয়ন দেয়। খুব সহজেই কিন্তু তুমি এগুলো করতে পারবা। চলে আসো যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলির দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুতে অভিষিত হয় বা অপসারিত হচ্ছে বলে মনে হয়? দেখো পাঠ্য বইতে লেখা আছে যে এখান থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, হচ্ছে বলে। তাহলে কোন দর্পণ? এটা দাদা উত্তল দর্পণ। কি দর্পণ? উত্তল উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে এইভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা মনে করব দাদা যে এই জায়গা হয় তোমার এফ আছে, ওই এফ অর্থাৎ মুখ্য ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে করব, ঠিক আছে? মনে করব, তাহলে বলবো মুখ্য ফোকাস হবে সঠিক উত্তর। চলে আসো পরের শিফট দেখি। তো এবার আমরা দেখব 26শে ডিসেম্বর 2025-এর, এটা হলো সেকেন্ড শিফটের প্রশ্ন, ঠিক আছে? একটু হাইলাইট করতে পারিনি বলে আমি আর দেখাচ্ছি না, বলে দিচ্ছি, শুনে নাও কি বললাম। এটা হলো 26শে ডিসেম্বর 25-এর সেকেন্ড শিফটের প্রশ্ন। দেখো কি এসেছিল, যে নিম্নলিখিত কোন বিবৃতিটি একটি পরমাণুতে ইলেকট্রনের বৈশিষ্ট্যকে সঠিকভাবে বর্ণনা করে? দাদা তারা ধনাত্মক আধানযুক্ত, কখনোই ইলেকট্রন ধনাত্মক হবে না। তারা নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে করে, একদম সঠিক। এই যে পরমাণু, এই যে নিউক্লিয়াস, তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে কিন্তু
ঘোরে। অপশন বি আমাদের সঠিক উত্তর। বলছে একটি উত্তল দর্পণের ক্ষেত্রে যখন কোনো বস্তুকে ধীরে ধীরে অসীম থেকে মেরুর দিকে নিয়ে আসা যায় তখন এর প্রতিবিম্বটি কি হবে? সিম্পল বোঝো দাদা, এই হলো তোমার একটা উত্তল দর্পণ, এই হচ্ছে প্রধান অক্ষ। অসীমে যদি কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্বটা এফে তৈরি হবে। কোথায় হবে? এফে। যত কাছে আনবো দর্পণের একদম সামনে বস্তুটাকে নিয়ে আসলাম, তাহলে এফ থেকে এই দিকে সরে আসবে, অর্থাৎ এই তো এফ আর এই জায়গাটায় থাকে পি অর্থাৎ মেরু, বলবা এফ থেকে মেরুর দিকে সরে যাবে, অর্থাৎ মুখ্য ফোকাস থেকে মেরুর দিকে সরে যাবে। ডি আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন বিবৃতিটি ঠিক? যখন কোনো যৌগ একটি ধাতু একটি অধাতু নিয়ে গঠিত হয় তখন প্রথমে ধাতুর নাম বা চিহ্ন লেখা হয়, একদম সঠিক। আমরা যৌগের বা সংকেত লেখার সময় যে নিয়মগুলো পড়ে নিয়েছি, আমরা জানি যে ধাতু অধাতুর সমন্বয়ে গঠিত যৌগগুলোর সংকেত লেখার সময় প্রথমে ধাতুর যে ধাতুটা তার সংকেত আগে লিখতে হবে, তাই না? মানে তার সংকেত আগে দিতে হবে চিহ্নটা, তাহলে এটা আমাদের সঠিক তথ্য। বলছে প্রথমে অধাতুর নাম দিতে হবে, এটা সঠিক নয়। বলছে আয়নের যোজ্যতা বা আধানের সমিত হতে হবে, অবশ্যই ঠিক। আমরা এও পড়ে নিয়েছিলাম যে আয়নের যোজ্যতা বা আধানের সমতা বিধান করতে হবে, তাহলে বলবো যে এ আর সি সঠিক বাক্য বা বিবৃতি। অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলে আসো, এই প্রশ্নটা এসেছিল যে পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত ড্যাশে পরিমাপ করা হয়, একদম ইজি বলে দিবা দাদা, ন্যানোমিটার এককে পরিমাপ করা হয়। বলছে দেখো গ্লুকোজ এবং অ্যালকোহল তড়িৎ পরিবাহী নয় কেন? কারণ এগুলি দ্রবণে আয়ন গঠন করে না। অপশন এ আমাদের সঠিক উত্তর। দেখো এই সমস্ত প্রশ্নই, সব প্রশ্নই তোমাদের এনসিইআরটির পাঠ্য বই থেকে দেওয়া, একটা প্রশ্ন ওর বাইরে নয়। ঠিক আছে, তুমি যদি বলো এই প্রশ্ন কোথা থেকে এসেছে আমি তো জানি না, তাহলে তুমি ঠিক করে বই কখনো পড়োইনি। চলে যাও তোমার ওই দশম শ্রেণীর অ্যাসিড ক্ষার লবণে, দেখো 2-3টা পৃষ্ঠা উল্টাও, তারপরে দেখবা উপরের দিকে 2-3 লাইন, মানে কত নাম্বার পেজ আমার অত মাথায় নেই, অ্যাসিডের মধ্যে দেখবা 2-3টে পেজ উল্টালে পরেই ওপরের দিকে দেখবে এরকম 2-3 লাইন পড়লে পরেই বোঝা যাবে, ওখানে লেখা আছে গ্লুকোজ এবং অ্যালকোহল তড়িৎ পরিবাহী নয়। কারণ কি? কারণ দেখো জলের মধ্যে যদি আমরা অ্যাসিড ঢালি তার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, কিন্তু কখনোই ওই গ্লুকোজ বা অ্যালকোহলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না। কেমন? বলছে অ্যামিবার মতো জীবেরা নিচের কোন অযৌন জনন পদ্ধতি ব্যবহার করে প্রজনন সম্পূর্ণ করে? একদম ইজি প্রশ্ন, বরবাদা দ্বিবিভাজন আমাদের সঠিক উত্তর। বলছে সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলো কোনগুলো নিচে থাকে? সোনা রূপো এগুলো থাকে। তা সোনা রূপো এগুলো হচ্ছে তোমার কি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন? কারণ তাদের সক্রিয়তা ভীষণ কম, তাই এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, তাই না? বলছে আপনার বিল্ডিংয়ের প্রধান লোহার গেটটিতে সময়ের সাথে সাথে মরিচা ধরে, কারণ কি? কারণ খোলা জায়গায় রাখা হয়, জল ঠল লাগে, বাতাসে অক্সিজেনের সাথে জলের বিক্রিয়া করে ওই তোমার হচ্ছে মরিচা ধরে যায়, তাই না? আর বলবা আর্দ্রতা এবং অক্সিজেনের কারণে মরিচা ধরে যায়। চলে আসো, বলছে ছোট ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স ড্যাশ হয়। দেখো লেন্সের সাথে ক্ষমতার একটা সম্পর্ক আমরা কি পড়েছিলাম? এফ ইজ ইকুয়াল টু 1/f, তাই না? যে ক্ষমতার সাথে ফোকাস দৈর্ঘ্যের ব্যস্ত সম্পর্ক। এবার যদি এফ যদি বাড়ে পি তাহলে কমে যাবে। তার মানে সিম্পল বোঝো, আমি তোমাকে সহজ করে বলি। ধরো পি ইজ ইকাল টু 1/f, তো ধরো কোনো একটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য যার 2 সেমি ফোকাস দৈর্ঘ্য, তাহলে পি তোমার যা হবে, এবার দেখো পি যা আছে আর থাক, অসুবিধা নেই। এবার ফোকাস দৈর্ঘ্যটা যদি তুমি বাড়িয়ে দাও, ধরো দ্বিগুণ করে দিলে, মানে 2 থেকে 4 হয়ে গেল, তাহলে তোমার কিন্তু পিটা কমে যাবে, কারণ ব্যস্ত সম্পর্ক হলে একটা বাড়লে অপরটা কমে যায়, তাহলে এ কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে বলবা ফোকাস দৈর্ঘ্য যেই বেড়েছে অমনি দাদা ক্ষমতা কমে গিয়েছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি যত ছোট হবে মানে যত কম হবে ক্ষমতা তত বেড়ে যাবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলে আসো। আচ্ছা থাক, তুমি দেখো পরের প্রশ্ন দেখো। বলছে যে বাগানের মটর গাছের বিপরীতধর্মী দৃশ্যমান চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর মধ্যে নিম্নোক্ত কোনটি মেন্ডেল ব্যবহার করেনি? দেখো আমরা কিন্তু পড়ে নিয়েছিলাম যে মেন্ডেল কি ওই তোমার হচ্ছে গোল হলুদ রঙের বীজ নিয়েছিল, গোল সবুজ রঙের বীজ, কুঞ্চিত হলুদ কুঞ্চিত সবুজ নিয়েছিল, তাই না? তারপরে হচ্ছে সাদা বেগুনি ফুল নিয়েছিল, তারপরে দীর্ঘ খর্বকার মটর গাছের মানে উদ্ভিদ নিয়েছিল, তাই না? কিন্তু কখনোই সবুজ সাদা বীজ নেননি। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসো, যে চুম্বক ক্ষেত্রকে ভেক্টর রাশি হিসাবে গণ্য করা হয় এর কারণ কি? আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, ভেক্টর রাশি তাকেই বলবো যার মান এবং দিক দুটোই আছে, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। মান এবং দিক বা অভিমুখ থাকলে পরেই সেটাই হবে ভেক্টর রাশি। বলছে মাছের হৃৎপিণ্ডে ড্যাশ প্রকোষ্ঠ বলো। মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ রয়েছে, তাদের রক্ত একটি সম্পূর্ণ চক্রের মাধ্যমে কেবলমাত্র একটি বারই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে
যাওয়া আসা করে। মানুষের ক্ষেত্রে ২ বার কিন্তু যাওয়া আসা করে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে। ওইজন্য মানুষের দ্বিসংবহন দেখা যায়। ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষ এবং স্তন্যপায়ীর কথা বলতে পারো। চলে আসো যে নিচের কোনটি জাড্য বা জড়তার উদাহরণ নয়? দেখো জাড্য বা জড়তা মানে কি? জাড্যতা বা জড়তা বলে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। দেখো একটি বাস হঠাৎ থেমে গেল, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লো। তাহলে এটা কি? এটা তুমি বলবা দাদা ওই স্থিতিজাড্যের জন্যই ঘটেছে, মানে গতিজাড্যের জন্য ঘটেছে। গতিতে ছিল, গতিতেই থাকতে চাইছিল, হট করে ব্রেক করেছে, ওই জন্য যাত্রী সামনের দিকে ঝুঁকে গেছে। তাহলে এটা কিন্তু জাড্যের একটা উদাহরণ। বলছে একটি বল অনন্তকালের জন্য একটি ঘর্ষণহীন পৃষ্ঠের উপর গড়াচ্ছে, ঘর্ষণহীন পৃষ্ঠের উপর গড়িয়েই যাচ্ছে, গড়িয়েই যাচ্ছে। জাড্য বলে যে যে কোনো গতিশীল বস্তু চিরকাল গতিতেই থাকতে চায়। এটাও কিন্তু একটা জাড্যের উদাহরণ, কারণ জাড্য কিন্তু গতিজাড্য স্থিতিজাড্য দুটোই আছে। বলছে একটি কার্পেটকে পেটানো হলে তা থেকে ধুলো পড়ে। অবশ্যই এটা কিন্তু স্থিতিজাড্যের জন্যই, তুমি বলবা দাদা স্থিতিজাড্যের জন্যই ওই হচ্ছে কার্পেটের মধ্যে যে ধুলো ছিল সেটা জায়গায় থাকতে চাইছিল, কিন্তু আঘাত করার কারণে নিচে পড়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বলছে একটি বই একটি অমসৃণ পৃষ্ঠের উপর স্লাইড করে এবং থেমে যায়। থেমে যাচ্ছে কখন? নিশ্চয়ই তলে একটা কি ঘর্ষণ বল কাজ করছে। এখানে কোনো জাড্য বা জড়তা কাজ করছে না, এখানে ঘর্ষণ বল কাজ করছে, ওই জন্যই তো থেমে গিয়েছে। অপশন ডি আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? চলে আসো পরের প্রশ্নে। বলছে চাঁদে শব্দ শুনতে না পাওয়ার প্রধান কারণ কি? একদম ইজি, বলবা দাদা চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। বলছে আবরণী কলার কোষগুলির মধ্যে খুব কম স্থান থাকে কেন? কারণ কি? কারণ পদার্থের ভেদ্যতা নিয়ন্ত্রণকারী একটি কার্যকর বাধা তৈরি করার জন্য, বা বলতে পারো যে দেখো অল্প স্থান থাকে এই জন্যই যাতে কোষ থেকে বাইরে কিছু সবসময় মানে বেরিয়ে না যায়। ঠিক আছে? ঠিক আছে? যতটুকু মানে যে জিনিসটা ভালো জিনিস বা কোষের মধ্যে কিছু ঢুকে না যায়। ভাইরাস ফাইরাস চামড়ার উপর লাগলো, সেটা যেন চামড়া ভেদ করে ভেতরে না যেতে পারে। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্যই কিন্তু খুব কম স্থান ফাঁকা থাকে। বুঝতে পারছো? অপশন বি এখানে সঠিক উত্তর। বলছে অপক্ষয়ের পরে রূপোর ওপর যে কালো আস্তরণটি তৈরি হয় সেটা কি? সিলভার সালফাইড। বুঝতেই পারছো? অপশন দেখলে তো খুব সহজে অ্যান্সার করবে। কোনো জিঙ্ক, কপার, আয়রন হবে না। সিলভার সালফাইড। ঠিক আছে? বলছে দেখো দড়িতে বাঁধা একটি পাথরকে বৃত্তাকারে ঘোরানো হলে, বৃত্তাকারে ঘোরাচ্ছ তাহলে কি? বৃত্তাকার গতি। পড়ে এসেছো বারবার করে। দেখো কাঠের একটি নিরেট ঘনকের ঘনত্ব জলের চেয়ে কম। আচ্ছা দাদা জলের চেয়ে যে সমস্ত জিনিসের ঘনত্ব কম হবে সে তো জলে ভাসবে। আমরা একদম বুঝতে পেরেছি। তা বলছে এটিকে জলপূর্ণ পাত্রে রাখা হলে নিচের কোন বিবৃতিতে ঠিক হবে? ভাসবে। আচ্ছা দেখো কি বলছে এখানে। একবারে উত্তরে চলে আসি যে ঘনকটি তার ওজনের সমান জলকে অপসারিত করবে এবং আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। একদম ঠিক। কখনোই পাত্রের তলদেশেও চলে যাবে না, কখনোই জলের উপরের পৃষ্ঠে ভেসে থাকবে। হচ্ছে তার সম্পূর্ণ আয়তন সহ জলের উপরেও ভাসবে না। যতটুকু জল সরাবে ততটুকু সে ডুবে গিয়ে ভাসবে, অর্থাৎ বলবো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। থমসন তার পরমাণু মডেলটা কি বলেছিল? বড়দিনের পুডিং, ওই খিসমাস অর্থাৎ বড়দিনের পুডিং বা তরমুজের মতো, তাই না বস? চলে আসো যে শস্যের ভ্যারাইটির উন্নতি সাধনের কোন পদ্ধতিতে কাঙ্ক্ষিত প্রলক্ষণ বা বৈশিষ্ট্য সম্পূর্ণ জনিত্রী বেছে নিয়ে তাদের প্রজনন ঘটানো হয়। তাহলে বুঝতেই পারছো কাঙ্ক্ষিত প্রলক্ষণ বা বৈশিষ্ট্য সম্পূর্ণ জনিত্রী বেছে নিয়ে যদি প্রজনন ঘটানো হয় সেটাকে সংকরায়ন বলে। অপশন সি আমরা সঠিক উত্তর বলবো। এই যে দেখো ২-৩টে রোদ রয়েছে, তাই এই রোদগুলোকে শ্রেণীতে যুক্ত করলে কি হবে? সিম্পল ব্যাপার দাদা, শ্রেণী মানে যোগ করে দেবো, ৫ আর ৩ ৮ আর ২ ১০। চলে আসো কোন কাঁটাযুক্ত বা হুকযুক্ত বীজ প্রাণীদের দেহের সঙ্গে সংযুক্ত হয়ে ছড়িয়ে যায়? ভালো প্রশ্ন, বোঝার প্রশ্ন, একদম সোজা প্রশ্ন। দাদা ওই যে ছোটবেলায় মাঠে আমরা ফুটবল খেলা করার সময় যে আমাদের প্যান্টে যে এক ধরনের শিয়াল কাটা না কি কাটা বলে লেগে যেত না? তো সেটা কি? সেটা একটা আগাছা, তাই না? সজনের ডাঁটা কি আগাছা হবে? না। আকন্দও আগাছা নয়, সূর্যমুখীও আগাছা নয়, আর এদের কারোর মধ্যে কিন্তু কোনো কাঁটা ফাটা নেই যে লেগে যাবে, তাই না? তাহলে জ্যান্থিয়াম আমরা পড়েছি যে আগাছার মধ্যে কিন্তু জ্যান্থিয়াম শব্দটা পড়েছি। বুঝতে পারছো? খুব সহজেই কিন্তু তুমি অপশন দেখে অ্যান্সার করতে পারবা। বলছে পোল্ট্রি পাখি চাষে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? দাদা পোল্ট্রি পাখি, কাতলা মাছ তো হবেই না পোল্ট্রি পাখির মধ্যে, চিংড়ি মাছও হবে না। অপশন এক আর মানে এ আর বির মধ্যে অনেকে ভাববে কি হবে। এবার সার্ডিন, একটু ভালো করে পড়লেই দেখবা সামুদ্রিক মাছের একটা নাম আছে সার্ডিন। তাহলে অপশন বি সঠিক উত্তর করবা যে লেগ হর্ন বিট। কেমন? চলে আসো কোন বিবৃতিটি কোষের আকার ও আকৃতিগত বৈশিষ্ট্যকে ঠিকভাবে ব্যাখ্যা করে? কোষের আকার আর আকৃতিগত বৈশিষ্ট্য, অপশনগুলো দেখো, উত্তর দেখে নাও যে কোষের আকৃতি ও আকার কোষগুলির নির্দিষ্ট কাজের সঙ্গে সম্পর্কিত। অবশ্যই
অবশ্যই যে কোষ বা যে কোষগুলোর মানে যে কলার যে কাজ হবে সে সেরকম আকৃতি বা আকার নিয়ে তৈরি হবে, তাই না? তাহলে বলবা কোষের আকৃতি এবং আকার কোষগুলি নির্দিষ্ট কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। বইতে লেখা আছে, একদম পাঠ্য বই লাইন তুলে ধরেছে। দেখো, সুষম বেগ ভিতে চলমান এম ভরের একটি বস্তুতে সঞ্চিত শক্তি হলো কি? দেখো এম ভি আছে, বুঝতেই পারছো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে সেটা কি হচ্ছে? গতিশক্তি। কখনোই তাপ শক্তি, শব্দ শক্তি, স্থিতি শক্তি হবে না। ও আর নেই, চলে আসো পরের শিফট দেখো।